আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। রিয়ার গ্রুপ এবং ইউরো বাংলা সাইকেল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব সুলাইমান রুবেল, আপনাকে স্বাগত আমাদের এই এবিটিভি এবং আজকের বাজারের সাক্ষাৎকার অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। আমরা প্রথমেই জানতে চাই, আপনি একজন যুব উদ্যোক্তা, আপনি দীর্ঘ বছর ধরে ব্যবসা বাণিজ্য করছেন, শিল্প উদ্যোক্তা। স্বাধীনতার এই 47তম বছরে এসে আমরা কি দেখতে পাই আপনার দৃষ্টিতে, কতটুকু এগোলাম আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের উন্নতিতে? ধন্যবাদ। প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং এরপর থেকে যে সরকার যখন এসে যে কন্ট্রিবিউশন করেছেন এবং আমাদের ব্যবসায়িক উদ্যোক্তা যারা আছেন সেই সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ একা পক্ষে কারোর পক্ষে এখানে আনা সম্ভব না। আমরা অনেক দূরে গিয়েছি, অনেক আমাদের 46 বছর আগে যেখানে আমরা ছিলাম তার থেকে অনেক চেঞ্জ এসছে। আমাদের সকল সেক্টরে আমাদের চেঞ্জ আসছে, সকল স্তরে সকল সেক্টরে যে চেঞ্জটা আসছে সেটা এটা ভাষায় প্রকাশ করার মতো না। বিভিন্ন সময় বিভিন্ন সরকার বদল হয়েছে, সকলের চেষ্টায় অনেক দূর এগিয়ে গিয়েছে দেশ। আমার কাছে মনে হচ্ছে এখানে 47 বছর পরেও এসে মনে হচ্ছে আরও আগাতে পারত। কিছু প্রবলেমের কারণে, কিছু সমন্বয়হীনতার কারণে বা আমাদের সকল সার্বিক বিবেচনা করে যে প্রবলেমগুলো দেখেছি আমরা, বা আমি বিজনেস করতে গিয়ে আমার 24 বছর বিজনেসের জীবন, সো সকল সেক্টর থেকে আলোচনা করে যে মনে হচ্ছে আরও আগাতে পারতাম। অনেক দূরে গিয়েছি আমরা, অনেক আগানো। এটা আসলে এই অল্প সময় বলে শেষ করা যাবে না। অনেক কিছু আছে এখানে ইনভলভ। পলিটিক্যাল আমাদের যারা সরকার গঠন করেন তাদের চিন্তার সাথে ব্যবসায়ীদের সমন্বয় করে, কারণ এটা আসলে জয়েন্ট কোলাবোরেশনের মতো। আপনি যদি মনে করেন সরকার দেশ পরিচালনা করছে, না, ব্যবসায়ীদের কন্ট্রিবিউশন আছে সকল স্তরে। ধরেন একটা উদাহরণ দিই, যদি ধরেন আমার মা ঘরে কাজ করছেন, আমার মা যে কাজ করেছেন জিডিপিতে কোনো ওনার কন্ট্রিবিউশন পাচ্ছি না, বাট আছে। উনি যে আমাকে সকালে ঘুম থেকে উঠানোর পরে নাস্তা করে দিয়েছেন, স্কুলে যাওয়ার সময় খাবার তৈরি করে দিয়েছেন, সংসারে কাজ করেছেন, এটা একটা কন্ট্রিবিউশন। বাট আমরা জিডিপিতে হয়তো এইভাবে দেখছি না, সরাসরি ইনকাম নেই, কিন্তু কন্ট্রিবিউশন ওনার আছে। প্রত্যেকটা সেক্টরে যদি আমার সংসারকে আমি এইভাবে দেখি, ঠিক তেমনি দেখতে পাই একটা রাষ্ট্র যিনি সরকার গঠন করেছেন তাদের যতটুকু ভূমিকা থাকা উচিত সেটারও কিছু সমন্বয়ের অভাব আছে বা করতে পারছেন না। আবার যারা বিরোধী দল থাকেন তারাও পারছেন না। আবার সুশীল সমাজ থেকে শুরু করে ব্যবসায়িক সমাজ থেকে শুরু করে সবারই কন্ট্রিবিউশন থাকা, যেই পরিমাণ থাকার দরকার সেটাও সমন্বয় হচ্ছে না। এটা শুধু আমাদের দেশের সমস্যা না, সব দেশে কম বেশি আছে। বাট আমরা আরও কিছু কনসেপ্ট ডেভেলপ করলে অনেক ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি। 2001 সালে আমরা প্রথম একটা কনসেপ্ট নেই যে ইয়থ ডেভেলপমেন্ট নামে একটা সেক্টর হওয়া উচিত। তখন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে টিও লাইসেন্স নেই, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি। তখন ইয়থ যে একটা প্রোডাক্ট, আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করেছি যে ইয়থ ইজ দ্য ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট। বাট ওনারা বারবার বলেছে, ধরেন আপনি মোটরসাইকেল ব্যবসায়িক সমিতি হতে পারে, মোবাইল ফোন অ্যাসোসিয়েশন হতে পারে, ইয়থ তো কোনো প্রোডাক্ট না। তারপরে 2001 থেকে 2005 পর্যন্ত বোঝাতে সক্ষম হয়েছি শেষ পর্যন্ত গিয়ে যে হ্যাঁ, ইয়থ ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট, যার কারণে ইয়থ এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন নামে একটা টিও লাইসেন্স আমরা পেয়েছি এবং আমরা এফবিসিসিআইতে আমরা এনলিস্টেড হয়েছিলাম। তখন আমাদের অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত হলো, সেখানে আমরা এই ক্যাটাগরিতে হলাম। 2006 সালে এশিয়া প্যাসিফিক রিজনের মধ্যে 24টা দেশ ছিল, ওটার মধ্যে একটা কম্পিটিশন হয়, বেস্ট ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড দেবে, বিলো 40 এজ হতে হবে। ওখানে বাংলাদেশ পার্টিসিপেট করেছিল, সেখান থেকে শর্ট লিস্ট করে অনেকেই সিভি দিয়েছে, অনেকে বিজনেস পারফরমেন্স শো করেছেন। আমারটাও যাওয়া হয়েছে, শর্ট লিস্ট আসলো। তারপরে আমরা তাইফে গেলাম, তাইফে ইন্টারভিউ দিলাম, 1 ঘন্টা ইন্টারভিউ হয়েছে আমার। তারপরে সেখানে আমি এশিয়া প্যাসিফিক রিজনের মধ্যে ফার্স্ট হয়েছিলাম, বেস্ট ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড পেয়েছিলাম 2006 সালে। ওই সময় আমাকে নতুন একটা আইডেন্টিটি দিয়েছিল যে আমার এই অ্যাওয়ার্ডটা। এরপর থেকে ওই অ্যাসোসিয়েশনের ব্যানারে যে কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে কাছি বলে, ওটা হেড অফিস তাইফে, তাইওয়ান। ওর সুবাদে জাপানি আমি ইয়াং এন্টারপ্রেনিউর গ্রুপ ইনভাইটেশন পেয়েছিলাম, জন হাওয়ার্ডের সাথে, অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার, ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছে, ওই বদলতে আমাকে দাওয়াত করেছিল। বাট পরবর্তীতে এটাতে আমরা বিসিসিআইকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে ইয়থ নামে একটা সেল করা দরকার। ইয়থ এন্টারপ্রেনিউরস ডেভেলপমেন্ট নামে একটা সেল পর্যন্ত করা হয়েছে আমাদের এফবিসি। এরপর আর কার্যক্রমগুলো আমরা কন্টিনিউ করতে পারিনি। আমরা প্রথমত আমরা যে কাজগুলো করি, আমরা যে ভুল করে ফেলি একটা, আমার কাছে মনে হয়
যে এন্টারপ্রেনিয়র আর বিজনেসকে আমরা এক করে ফেলি। বিজনেস এক জিনিস, এন্টারপ্রেনিয়র আরেক জিনিস। এখন যদি আপনি এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে আমরা যারা কাজ করতে চাই, যা আগ্রহী, তাদেরকে সেক্টরে খাত করে দিতে হবে। মানে এই সেক্টরটাকে যদি ডেভেলপমেন্ট করা হয়, এই সেক্টরের জন্য গভর্নমেন্ট যদি প্যাট্রোনাইজ করে, তাহলে এই সেক্টর থেকে বিজনেস বের করা সম্ভব। প্রত্যেকটা যুবক ইন্ডিভিজুয়াল একটা মেধা, একটা সত্তা, একটা ইনস্টিটিউট, যদি তাকে আমরা প্যাট্রোনাইজ করতে পারি। আমাদের তো সেল নাই। যেমন আমি এর আগেও বহুবার চেষ্টা করেছিলাম, যুব মন্ত্রণালয়ের নামে 10,000 কোটি টাকা হয়তো বা বাজেটে বরাদ্দ দিচ্ছে, বাট আমি প্রতি বছরই বরাদ্দ দিচ্ছি, ওই টাকা কোথায় যাচ্ছে, কী রিটার্ন আসছে আমি জানি না। বাট যদি ইয়ুথ ডেভেলপমেন্ট নামে একটা ব্যাংক করা হয়, যারা পড়াশোনা শেষ করবে তারাকে ট্রেনিং করবে, জামানতবিহীন তাদেরকে লোন নিতে হবে, সুযোগ সুবিধা করে দিতে হবে। এখন যদি একটা ব্যাংকে যদি যায় বলে 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, ট্রেড লাইসেন্স 3 বছরের নিয়ে আসেন, আপনি যদি নতুন এন্টারপ্রেনিয়র হই, আমার কেন তো লাগবে, বা আমি কোথা থেকে এটা পাবো? সো এটা হতে পারে যে আপনি পড়াশোনা কোলাটারাল নিয়ে আসেন। তো এটা হতে পারে বাবা গার্ডিয়ান, এজ এ গার্ডিয়ান উনি গ্যারান্টার হবেন, আমার জনপ্রতিনিধি যারা থাকেন বা আমাদের সরকারি ডেস্কে যারা আছেন, ডিস্ট্রিক্ট পর্যায়ে ডিসি হতে পারেন, ইউনো হতে পারেন, উপজেলা চেয়ারম্যান হতে পারে, যদি জনপ্রতিনিধি ধরি, মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন উনি রিকমেন্ড করবেন। আমাদের সেটা একটা সিস্টেম ডেভেলপ করে আমরা এদিকে আগাতে পারি, যে আমরা যুব উদ্যোক্তাদেরকে নিয়ে দেশ গড়ব। এবং এটা একটা বিশাল সম্ভাবনার দেশ আমি বিশ্বাস করি, এবং যুবকরা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আমরা এদেরকে যদি কোনো সেক্টর কাজ করতে যাই, বলছে ও তো বাচ্চা মানুষ, কী বুঝবে, ও তো আমি কখন বুঝবো, এই সংজ্ঞাটা আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আমি কখন ক্যাপাবল হব? হ্যাঁ নিশ্চয়ই আমি আমার বাবার কাছে আমি এখনও ছোট, বা আমি তার সন্তান, কিন্তু আমার সন্তানের কাছে তো আমি বাবা। তো এখনও যদি আমাদেরকে বলে সিনিয়র যারা আছেন ব্যবসায়ী, তারা যদি বলেন না এখন ওরা ছোট, আমার তো 40 এজের থেকে 50 পর্যন্ত আমি রান করবো আমি মনে করি, বা আমার যদি পড়াশোনা শেষ করে কর্মজীবনে যা আসবো 50-র মধ্যে আমি ক্লোজ করতে চাই লাইফটাকে, তাহলে আপনি হিসাব করেন এখনই আমাদের উপযুক্ত টাইম। আমি কি 60 দিকে কাজ করব? যদি আপনি একটা সেক্টরকে ধরেন, আপনি নতুন উদ্যোক্তারা কাজ করতে চায়, বাধাগ্রস্ত হচ্ছে, লজিস্টিক্স সাপোর্ট পাচ্ছে না। সো আপনি একটা শিল্প কারখানা করতে যাবেন, সেখানে গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিক যা দরকার লজিস্টিক্স সাপোর্টে, সেটা আপনি সমন্বয় পাবেন না। ব্যাংকে যখন প্রজেক্ট সাবমিট করবেন, ব্যাংক সম্ভবত আপনাকে টাকা ডিসবার্সমেন্ট করছে না। ব্যাংকের ক্রাইটেরিয়াগুলি ডিফারেন্ট। আমরা আমাদের সরকারকে যদি এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, গতানুগতিক ব্যবসার ডিফারেন্ট ইস্যু, আমি গতানুগতিক ব্যবসা নিয়ে আমি কথা বলছি না, সেক্টরটাকে ইন্ডিভিজুয়াল একটা সেক্টর হতে পারে উদ্যোক্তাদেরকে নিয়ে, যারা উদ্যোক্তা হতে চায় তাদের কী প্রবলেম, এটা গভর্নমেন্টকে সেল করতে পারে। আলাদা একটা মিনিস্ট্রি যদিও আছে, যুব মন্ত্রণালয়ের আছে, বাট ওদের এই অর্গানোগ্রামের মধ্যে একটা পার্ট হচ্ছে যুব উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে, আছে কি না তা আমি সন্দিহান। বাট ইন্ডিভিজুয়াল একটা সেক্টর করা উচিত। ডেভেলপমেন্ট নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, যুবকদেরকে নিয়ে কাজ করতে পারি, তাদের কনসেপ্টগুলো আমরা নিতে হবে, রিসিভ করতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে, সেটা সেভাবে আমরা ডেলিভার করতে হবে। 2010 সালে আমি শ্রীলঙ্কাতে ভিজিট করেছিলাম, পুঁজিবাজার নিয়ে একটা রোড শো করেছিলাম। তো ওখানে যাওয়ার পরে ওরা আমাকে জিজ্ঞেস করেছে তোমার দেশে কি পুঁজিবাজার আছে কি না, আমাকে জিজ্ঞেস করেছে, আমি অবাকই হয়েছিলাম। আমি তোমার কাছে কেন মনে হয়েছে আমার দেশে পুঁজিবাজার আছে কি না? বলছেন আমি তো সিঙ্গাপুরে ট্রেড করি, বাংলাদেশে কি পুঁজিবাজার আছে? আমি ওকে ব্যাখ্যা দিয়ে বোঝালাম। তার মানে আমাদের দেশে এক একজন এক একভাবে মন্তব্য করেন এবং ভাবে পুঁজিবাজারকে ঘোলাটে করে রাখে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা দেশের মূল মেরুদণ্ড যদি অর্থনীতি হয়, অর্থনীতির মধ্যে দুইটা পার্ট করেছি, একটা হচ্ছে মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে আমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে, আমি সে আলোচনা যাচ্ছি না, বিভিন্নভাবে নামে ডাকা হয়, বাট এটা একটা বিরাট সেক্টর। ক্যাপিটাল মার্কেট একটা বিরাট সেক্টর। এটার জন্য দীর্ঘদিন ধরে আমি 94 থেকে ক্যাপিটাল মার্কেটে বিজনেস করি। ইনফ্যাক্ট 2010 সালে যখন মার্কেট ক্র্যাশ হয়, এরপর থেকে এখন পর্যন্ত মার্কেটের কিছু অর্গানোগ্রামকে চেঞ্জ করা হয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে, কিন্তু পুরোপুরি এখনও আমার কাছে মনে হচ্ছে যে আমার রেগুলেটরি যারা আছেন তাদের অনেক ল্যাকিংস রয়ে গেছে। কিছু হলে বলে গেমলার বা এই ধরনের যে ডায়লগগুলো আসে বা ইন্ডিভিজুয়াল অ্যাট্রাক্ট যেগুলো হয়, সেটা আসলে এইভাবে সমাধান করা আমার মনে হচ্ছে আমাদের মূল জায়গাটা চেঞ্জ করতে। ধরেন এই আমার নাম যদি আজকে রুবেল আছে, আমি যদি নাম চেঞ্জ করে যদি অন্য একটা নাম ডাকি, আমার ভিতরের জিনিসগুলো চেঞ্জ হলো না, ভিতর থেকে চেঞ্জ করে আসতে হবে, একটা অর্গানোগ্রাম থাকতে হবে। পুঁজিবাজারে যখন এখন রেগুলেটরি আছেন, অনেক কনসেপ্ট অনেক ডেভেলপ করেছেন, কিন্তু অনেক ল্যাকিংস এখনও আছে বলে আমি মনে করি। যেমন ধরেন এখন আপনার অনেক শেয়ার আপনি ওভার প্রাইস আছে, আপনি 2010-এ যে শেয়ারের যা প্রাইস ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি এখনও আছে মার্কেটে।
শেয়ার অনেক আছে, অনেক জাঙ্ক শেয়ারগুলো আছে। আপনি সেই নীতিমালার দিকে যাওয়া উচিত। এখনও অনেক শেয়ার আইপিওতে আসার সাথে সাথে 100 টাকা 150 টাকা হয়ে যাচ্ছে, সেটার দিকে নজর দেওয়া উচিত। তো এখানে আসলে এমন একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এমন একটা জায়গা থেকে রোল প্লে করতে হবে যে সাধারণ মানুষের আস্থার জায়গাটা যেন হয়, যেন মানুষ পুঁজিবাজারকে জুয়ারিদের জায়গা না বলে। এইটা আস্থা অর্জন করার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জকে কাজ করতে হবে এবং মানুষের মধ্যে এই যে কনসেসনেসের জন্য যে বিভিন্ন প্রোগ্রাম করে, এইভাবে না করে আরও কিছু মানে যারা অভিজ্ঞতা অর্জন করেছেন বিভিন্ন সময়ে কাজ করে, দেখা যাচ্ছে যাকে এখানে রোল প্লে করার জন্য দেয় ওনার কোনো অভিজ্ঞতাই নেই। এমন অনেক আছে, অনেক আপনাকে দিতে পারবো যাদের তেমন কোনো অভিজ্ঞতা নাই মার্কেট সম্বন্ধে, কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছে সেখানে। তো উনি ওটা বুঝতে বুঝতে 5 বছর চলে যায়। সাধারণ বিনিয়োগকারীর মধ্যে যে হতাশাটা কাজ করে, হ্যাঁ আমাদের দেশের অনেক মানুষ কিন্তু অনেক বোঝে না, ঠিক আছে, ওনারা হোমোজিক্যালি ইনভেস্টমেন্ট করে। তো এটা একটা প্রসেস, যেটা আগে যখন আমরা বিজনেস করেছি 18-19% ইন্টারেস্ট নিয়ে বিজনেস করেছি, বিজনেস হয়েছে। এখন সিঙ্গেল ডিজিটে ব্যাংক ইন্টারেস্ট, বাট তারপর বিজনেস নাই কেন? আবার কিছু কিছু শেয়ার আপনি ধরেন ওভার প্রাইস হয়ে বসে আছে। হ্যাঁ আমাদের দেশে আরেকটা সমস্যা হচ্ছে ভালো ইনস্ট্রুমেন্ট নাই। বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যে সেটা আমরা শুধু একসময় দেখেছি গার্মেন্টসের পিছনে ছুটে বেড়েছি, বাট ভার্জিন অনেক বিজনেস বাংলাদেশে আছে, অনেক কিছু করার সুযোগ আছে। তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে সরকারি রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে ফেলতে হবে। পেইড আপ ক্যাপিটাল এত বেশি হলে, যদিও আইন আছে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেটাকে নিয়ে আসতে হবে মার্কেটে। মানুষকে বোঝাতে হবে যে বিনিয়োগ করার জন্য একটা সেক্টর, এটা অর্থনীতির মধ্যে যে পার্টটা মানি মার্কেট, যেমন মানি মার্কেটের সাথে ক্যাপিটাল মার্কেট একদম প্যারালাল। আমাদের যে কনসেপ্টগুলো, যে যাদের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি বা আমাদের ইনভেস্টর যারা ছিল, এখানে ইনভেস্টরদের পক্ষে প্রথমে আমি একটা কথা বলে নিই। মার্চেন্ট ব্যাংক আছে, এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, ব্রোকারেজ হাউস আছে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অল ফিনান্সিয়াল ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন আছে। ক্ষুদ্র বিনিয়োগকারী বলি আর ইনভেস্টর যাইকে বলি, তাদের কোনো অ্যাসোসিয়েশন নেই। তাদের প্রতিনিধিত্ব কী করবে? তাদের প্রথম একটা প্রতিনিধিত্ব করার জন্য একটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট সেক্টর থেকে একটা উদ্যোগের ব্যাপার হতে পারে। ধরুন যে বিনিয়োগকারীরা আজকে রাস্তায় নেমেছে বা আন্দোলন করেছে, তাদের প্রতিনিধি, তাদের কোনো লাইসেন্স নেই বা তারা একটা ঐক্য পরিষদের মাধ্যমে হয়তো দেখিয়েছে, বাট এটা একটা বিনিয়োগকারীদের পক্ষের একটা অ্যাসোসিয়েশন করা উচিত বলে আমি মনে করি। আমি একবার চিন্তাও করেছিলাম, বাট আমি লজিস্টিক সাপোর্ট পাইনি, বাট এটা করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, তাদের জন্য বিনিয়োগের যে সেক্টরটা আমি বলবো, ইনভেস্টমেন্ট করার আগে আমরা চিন্তা করি সেটা কত কিনবো, কত দিনের মধ্যে কত টাকা যাবে, এটা ভাবা উচিত না। এটা ইনভেস্টমেন্টে যেতে হবে, ট্রেডিংয়ের জন্য না। আপনি মার্কেট ইনভেস্ট করেন, একটা কোম্পানি দেখবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন, অ্যানালাইসিস করেন, ফোরকাস্টিং দেখবেন, থেকে বিনিয়োগ করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরের জন্য। কিছু সেক্টর দেখেন এখন ওভার প্রাইস, আবার কিছু সেক্টর আছে লো প্রাইসে আছে। আমি দেখি পেইড আপ, ছোটো পেইড আপ, কিছু কিছু কোম্পানির অস্তিত্ব নাই, বলে ছোটো পেইড আপ, এই জন্য শেয়ার টান দিয়ে 10 টাকা শেয়ার হয়ে গেছে 150 টাকা 100 টাকা। কেন? ব্যাকগ্রাউন্ড এটা হোমোজিক্যালি হচ্ছে। কিছু মানুষ একটা শব্দ ইউজ করে যে আমরা ম্যানিপুলেশন করি। তো ম্যানিপুলেশনের সংজ্ঞার মধ্যে কি আছে? আমাকে এটা আসলে একটু আমি ক্লিয়ার হতে চাই যে ম্যানিপুলেশন কাকে বলে। যদি আমি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কাজ করি, আমার যদি ফলোয়ার্স থাকতে পারে, কিছু লোক তারা ফলো করে যদি কিনে ইনভেস্ট করে, ওই ম্যানিপুলেশনের যে কথাটা বলে যে এটা ম্যানিপুলেশন করা হয়েছে, ম্যানিপুলেশনের সংজ্ঞার মধ্যে আনেন, তাকে আইনের আওতায় আনেন, বিচার করেন। প্রত্যেকটা ইনভেস্টরকে যদি আপনি ইন্ডিভিজুয়াল বলতে চাই যে আপনি দেখে শুনে বিনিয়োগ, সবাই এই কথাটাই বলে, কিন্তু দেখে শুনে বিনিয়োগ করবেন। তো ফলোয়ার্স আছে যে একজন ব্র্যান্ডিং হয়ে গেছে, তাকে ইনভেস্ট, ভাই আপনি কী শেয়ার কিনেছেন, তাকে ফলো করে সেটা কিনে। এটাও সত্য যে মানুষ, আমরা লাভের জন্য এখানে আসি, আমরা দেখি, কিন্তু ভালো ভালো কোম্পানিগুলোকে মার্কেটে আসতে হবে।